দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের একটি শর্ট ভিডিও। এবং এখানে আমি বলতে চাইছি যে আরোহণ, অবরোহণ এবং পর্যায়নের পরে যে নদী, বায়ু এবং হিমবাহের কাজ আছে সেটাই খুব ছোট করে একটু বলে দিই। যেটা হচ্ছে কোনো প্রাকৃতিক কারণে বা কোনো ভূ আন্দোলনের ফলে যদি ভূমি উপরের দিকে ওঠে তখন সেটা আরোহণ। আচ্ছা, যদি ভূমি ক্ষয় হয় এবং ভূমি নিচু হয়ে যায় তখন সেটা অবরোহণ। এবং আরোহণ এবং অবরোহণ বা অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া দুই একসঙ্গে কাজ করে যদি ভূমি প্রায় সমতল হয়ে যায় তখন সেটা পর্যায়ন। ক্ষয়, সঞ্চয়, বহন সবই যদি হয় এবং ভূমি প্রায় সমতল হয়ে যায় তখন সেটা হচ্ছে পর্যায়ন। দুটি ক্রিয়ায় যদি একসঙ্গে কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়াটাই আছে এখানে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, যেখানে নদী, হিমবাহ এবং বায়ু রয়েছে। নদী একটা জলধারার স্বাভাবিক প্রবাহকে নদী বলে এবং এই জলধারা বৃষ্টির জলধারা হতে পারে বা বরফ গলা জলও হতে পারে। পাহাড় থেকে নেমে আসা উচ্চ অক্ষাংশে পাহাড় থেকে নেমে আসা বরফ গলা জলও নদীর উৎস হতে পারে, বৃষ্টির জলও নদীর উৎস হতে পারে। আচ্ছা, এবার এই জলধারা যখন ভূমির ঢাল অনুযায়ী স্বাভাবিক ছন্দে নেমে আসে তখন তাকে আমরা নদী বলি। এই নদী বিভিন্ন রকমের ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য করে থাকে এবং এর মাধ্যমে ভূমিরূপ গঠন হয়ে থাকে। এবার দেখো কি কি ভূমিরূপ গঠন করে। যেটা হচ্ছে পর্বতের ঢাল বেয়ে যখন নিচের দিকে নেমে আসে তখন তার সেই জলধারার তীব্র প্রবাহে জলপ্রপাতের নিচে একটি বড় গর্ত তৈরি হয়, যে গর্তটাকে আমরা বলি প্রপাতকূপ, ঠিক আছে, বা প্লাঞ্চ পুল, ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রপাতকূপের ওপর যখন নুড়ি, বালি, পলি এসে পড়ে তখন ছোট ছোট টিলা বা ছোট ছোট পাহাড় তৈরি হয়, তাকে আমরা পলল শঙ্কু বলি। পলল শঙ্কুর ওপরে যখন জলধারা পড়ে তখন সেটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় এবং তারপরে একটি মিলিত হয়ে একটি মূল শাখায় মিলিত হয়। তখন সেটিকে দেখতে অনেকটা মনে হয় একটা হাত পাখার মতন ভূমি তৈরি করে, যেটাকে আমরা পলল ব্যাজনী বলি, ঠিক আছে। এবার নদী যখন বয়ে যাচ্ছে পার্বত্য প্রবাহে কি হয়, নরম শিলা, কঠিন শিলা থাকে। নরম শিলাটা ক্ষয় হয়ে যায় তখন নদী গর্ভে ছোট ছোট গর্ত তৈরি হয়, একে বলে পটহোল বা মন্থকূপ। অনেকগুলো পটহোল একসঙ্গে তৈরি হলে তাকে বলে পটহোল কলোনি। এবার নদীর জলধারা যখন শুকিয়ে যায় বা সরে যায় তখন সেই পটহোলগুলো আমরা দেখতে পাই। তারপরে নদী যখন বয়ে যায়, বইতে বইতে নদী কিন্তু যদি খরস্রোতা হয় তাহলে নদীতে ক্যাটারাক মানে খরস্রোতা নদী তৈরি হয়, খরস্রোতা নদী তৈরি হয় এবং খরস্রোতা নদীর ধাপগুলোকে কাসকেড বলে। আর এরপরে নদী যখন বইতে থাকে, বইতে বইতে নদী কিন্তু দেখে নদী গর্ভের মানে নদীর প্রবাহ পথে যদি কোনো পাহাড় এসে যায়, নদীতে পাহাড়টাকে টপকে যেতে পারে না, তখন পাহাড়টাকে পাশ কাটিয়ে সাইড দিয়ে চলে যায়। সেই পাহাড়টাকে নদী বক্ষে মনে হয় যেন একটি শৃঙ্খলিত শৈলশিরা বা শেকলের মতন অবস্থান করছে এমন একটা পাহাড়, অনেকগুলো পাহাড়, সেই জন্য ওই পাহাড়গুলোকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। এবার নদী যখন বয়ে যাচ্ছে, বয়ে যেতে যেতে নদী যে জায়গা দিয়ে বয়ে যাচ্ছে সেটাকে বলে নদী খাত। এবং এই নদী খাত কিন্তু বিভিন্ন হতে পারে, যেমন হচ্ছে নদী খাত আই আকৃতি হতে পারে, ভি আকৃতি হতে পারে, সেটা ভূমি অনুযায়ী নির্ভর হচ্ছে। যদি শুষ্ক অঞ্চল হয় তাহলে আই আকৃতির হবে, ভি আকৃতি হতে পারে। নদী প্রবাহ কেমন হবে সেটার ওপর নির্ভর করছে। সাধারণত নদী আই এবং ভি আকৃতির হয় নদী উচ্চ গতিতে। মধ্য গতিতে নদী ধীরে ধীরে পাশে ক্ষয় করতে থাকে এবং মধ্যিখানে সঞ্চয় করতে থাকে, তখন ভি আকৃতির এবং ইউ আকৃতির হয়ে যায় নিম্ন গতিতে। যদি নদীর তিনটে গতি স্পষ্ট হয় তখন তাকে আমরা আদর্শ নদী বলি, যেমন গঙ্গা আদর্শ নদী, যেমন উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, ঠিক আছে। এবার কি করে আমরা এই তিনটে গতিকে ডিফার করব, আলাদা করব, সেটা হচ্ছে উচ্চ গতিতে নদী খালি বহন করে এবং ক্ষয় করে। আচ্ছা, মধ্যগতিতে সঞ্চয়ও সামান্য করে এবং ক্ষয় করে, বহনও করে, ঠিক আছে। তিনটেই করে কিন্তু একটা সামঞ্জস্য রেখে। আর নিম্ন গতিতে বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্চয় করে।
ক্ষয় তেমন করতে পারে না, নদীর গতি কমে যায়। ঠিক আছে, আচ্ছা এবার নদী তো বিভিন্ন নদী হয়, তখন আদর্শ নদী, সব তো আদর্শ নদী আমরা বলতে পারি না, নদী বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন নদী যদি নদী থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলি শাখা নদী। আচ্ছা, নদী যদি নদীতে এসে মিলিত হয় তখন তাকে বলি মূল নদীর উপনদী। ঠিক আছে, আমরা বলে থাকি। আচ্ছা, এবার দেখো নদী তো বয়ে যাচ্ছে এবং নদীর যেখান দিয়ে জলধারাটা পড়ছে, যে পয়েন্ট থেকে জলধারাটা পড়ছে, সেই পয়েন্টটাকে বলা হয় জলপ্রপাতের নিক বিন্দু। এবং এই জলপ্রপাত যেখান দিয়ে পড়ছে সেই স্থানটা যদি কোনোভাবে ভেঙে যায় তখন জলপ্রপাত কিন্তু পিছন দিকে সরে যায়, তখন আমরা বলি জলপ্রপাতের পশ্চাৎসরণ হয়েছে। তারপরে নদী তো বয়ে যাচ্ছে এবং নদী বয়ে যেতে যেতে নদী কী করে, নদী বিভিন্ন বাঁক তৈরি করে, কারণ নদী তো বহন ক্ষমতা কমে গেছে, উত্তল অবতল বাঁক তৈরি করে এবং এই বাঁকে সঞ্চয় করতে থাকে। তবে এঁকে বেঁকে নদী সর্পিল আকারে প্রবাহিত হয়। তুরস্কের মিয়েন্ডার্স নদী এরম সবচেয়ে বেশি এঁকে বেঁকে গেছে বলে এই নদী বাঁকগুলোকে মিয়েন্ডার্সও বলে। এবার এই বাঁক হতে হতে বাঁক যখন আরও বাড়তে থাকে তখন নদীর জলধারা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আকৃতি বিশিষ্ট একটি জলধারা বা লেক নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা অবস্থান করে, একে বলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এবার দেখো নদী যখন বহন ক্ষমতা অনেকটাই মানে কমে গেছে, নদী সঞ্চয় করেছে, নদী কী করে তলাতে নদী গর্ভে পলি সঞ্চিত হয়ে গেছে, সেই সময় যদি বন্যা হয় তখন নদী দুকুল ছাপিয়ে জল দুপাশে চলে যায়, এই জলের সঙ্গে পলিগুলোও দুপাশে চলে যায়। যখন সেই জলধারা নিচের দিকে নেমে আসে তখন সব পলি নিয়ে নামতে পারে না, তখন দুপাশে সঞ্চয় করে ফেলে, তখন এই নদীর দুধারে একটা উঁচু আকৃতির বাঁধ তৈরি হয়। এই বাঁধকে বলা হয় লিভি বা স্বাভাবিক বাঁধ এবং দুপাশের ভূমিকে বলে প্লাবনভূমি। ঠিক আছে, এই প্লাবনভূমি খুবই উর্বর, চাষের জন্য খুবই উপযুক্ত। আর এইভাবে নদী যদি সাগরে পড়ে তখন দেখা যাচ্ছে যদি সেইটা যদি অনেক বড় চওড়া মোহনা তৈরি হয় এবং নদী ফানেল আকৃতির হয় এবং সেই সাগর জোয়ার ভাটা প্রবণ হয়ে থাকে যদি হয়, তাহলে সেই মোহনাকে বলা হয় খাঁড়ি। তাহলে ফানেল আকৃতির নদী যদি কোনো জোয়ার ভাটা প্রবণ সাগরে গিয়ে পড়ে, সেই জোয়ার ভাটা প্রবণ ফানেল আকৃতির নদী মোহনাকে বলে খাঁড়ি। এখানে খুবই মাছ পাওয়া যায়, মৎস্যজীবীরা এখানেই মাছ ধরতে যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা।